সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটেন নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানব ধন। এ কথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের এটেন নিউজ স্টুডিওতে কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন কবি ও ভাষাবিজ্ঞানী ডক্টর নজরুল ইসলাম তামেজি। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। তামেজি ভাই, আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন নিউজকেও ধন্যবাদ। আপনি বইমেলায় কী ধরনের নতুনত্ব দেখতে চান, কী ধরনের নতুনত্ব দেখতে চান না, অর্থাৎ বইমেলা আপনার প্রত্যাশা কী? আসলে বইমেলা তো হচ্ছে আমাদের প্রাণের মেলা। আর বিশেষ করে বাংলাদেশে বইমেলা বলতে আমরা বুঝি 21শে গ্রন্থমেলা। 21শে গ্রন্থমেলা ছাড়াও অনেক জায়গায় অনেক বইমেলা হয়, কিন্তু আমরা স্বাভাবিক অর্থেই যখন বইমেলা নামটা উচ্চারিত হয় তখন আমাদের হৃদয় পটে বেশি ওঠে 21শে গ্রন্থমেলা। তো 21শে গ্রন্থমেলা আমরা যা কিছু দেখতে চাই, নতুন দেখতে চাই বলতে আমাদের যে এখন লেখার সঙ্গে যে তথ্য প্রযুক্তির যে ব্যবহার বেড়েছে, টেকনোলজির ব্যবহার যে বেড়েছে, বিশেষ করে আমরা যে এখন আমাদের ফেসবুক বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যে মাধ্যমগুলোতে লেখালেখি হচ্ছে, এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমের লেখালেখি কিন্তু বইমেলাতে আসছে না। তাহলে আমাদের কি টেকনোলজি বা আমরা আর নতুন করে কী করতে পারি যাতে আমাদের ওই ধারার যারা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে পাঠক আছে, ওখানে কিন্তু পাঠক সংখ্যা কম নয়, নেহাত কম নয়। তো ওই পাঠকগুলোকে আগ্রহী করে আমরা কী করতে পারি সেই বিষয়গুলো আমাদের ভাবতে হবে, এবং সেই বিষয়গুলো ভেবে যদি কোনো সিদ্ধান্ত নেয়, আমরা ওই মানের বইমেলা দেখতে চাই যে বইমেলাতে সকল স্তরের পাঠক তার চাহিদা মতো বই পাবে, তার চাহিদার যোগানটা পাবে। আপনি তামেজি ভাই, আপনি জানেন বইয়ের দাম নিয়ে অনেক সময় একটা অভিযোগ করা হয় বইয়ের দাম বেশি। আপনি কি মনে করেন কি কি প্রযুক্তি এবং পদ্ধতি অবলম্বন করলে বইয়ের দাম আরও কমানো যেতে পারে? আপনি এই ব্যাপারে কি যুক্তি দাঁড় করাবেন? আসলে বইয়ের দাম বেশি আমি এটা মানতে রাজি নই। প্রথমত রাজি নই এই কারণেই, আমাদের বাংলাদেশে বইয়ের জন্য যে কাঁচামালগুলো প্রয়োজন, যে কাগজের দাম বা আমাদের যে প্রিন্টিং যে মেশিনারিজ, বইয়ের সঙ্গে যে সম্পৃক্ত 26টা সেক্টর আছে, কোনো প্রযুক্তি আছে কি দাম কমানোর দাম কমানোর পদ্ধতি? দাম কমানোর পদ্ধতি আছে, প্রযুক্তি নেই। দাম কমানোর পদ্ধতি হচ্ছে রাষ্ট্র যদি ভর্তুকি দেয়, যখন রাষ্ট্র সাহিত্যে ভর্তুকি দিবে তখনই দাম কমবে। আর বইয়ের দাম বেশি এটা আসলে একটা অজুহাত, কারণ আমাদের দেশের আপনি যদি বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা করি, আমাদের বাংলাদেশের বইয়ের দাম বেশি না। এটা আমি দায়িত্ব নিয়েই বলছি, বইয়ের দাম বেশি না। অনেক সময় ফুচকা খেত 100 টাকা চলে যায়, এর চেয়ে বেশি আমরা একটা কম বইয়ের 50 দাম- টাকা বই কিনতে পাই। হ্যাঁ, একটা বই ঘরে থাকবে, এটা একটু দাম মনে হলো দাম দিয়ে কেনা উচিত। দাম দিয়ে কেনা উচিত, কারণ এটার সঙ্গে কিন্তু লেখক পাঠক নয় শুধুমাত্র এটার সঙ্গে আরও 26টা সেক্টর, তাদের কর্মসংস্থান, তাদের জীবিকা জড়িত। সাহিত্য আপনাকে কি দিয়েছে, সাহিত্য আপনাকে কি দেয়নি? আপনি সাহিত্য নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন? আসলে যদি বলি সাহিত্য আমাকে কি দিয়েছে, সাহিত্য আমাকে চোখ দিয়েছে। চোখ তো সকলেরই আছে, তাই না? কিন্তু সাহিত্য আমাকে সেই চোখ দিয়েছে যেই চোখ দিয়ে আমি সমাজের অসঙ্গতিগুলো দেখতে পাই, যেই চোখ দিয়ে সামাজিক বাস্তবতাগুলো আমি দেখতে পাই, এবং যেই চোখ দিয়ে আমি আমার অন্তর্গত জীবন সেটা উপলব্ধি করতে পারি, এবং যেই চোখ দিয়ে আমরা উপলব্ধি করতে পারি যেটা সাধারণ মানুষ উপলব্ধি করতে পারে না। আর যদি বলি সাহিত্য আমাকে কী দেয়নি, সাহিত্য আমাকে দেয়নি বিলাসী জীবনযাপন, সাহিত্য আমাকে দেয়নি অর্ডের অর্থ, সাহিত্য আমাকে দিয়েছে সম্মান। ধন্যবাদ। দিনে দিনে পাঠক কমে যাচ্ছে, এই অভিযোগ বহুদিনের। সংকট কি পাঠকের নাকি বাস্তবসম্মত কোনো পদক্ষেপের? আসলে এই যে প্রশ্নটা, পাঠক কমে যাচ্ছে দিনে দিনে, আমি দেখছি পাঠক বেড়েছে। আপনি দেখেন এখন অনলাইনে বিভিন্ন মাধ্যমে আমরা একটা কবিতা যদি ছাড়ি, সঙ্গে সঙ্গে 1K 2K 1 মিলিয়ন 2 মিলিয়ন 5 মিলিয়ন 100 মিলিয়ন 1000 মিলিয়ন ভিউ হচ্ছে। ভিউ হওয়ার মানে হচ্ছে পাঠক। এখন আমরা আগে কাউন্ট করতে হবে আমরা কোন ধরনের পাঠক কমেছে। এখন আমি যদি, আমাদের প্রযুক্তি এগুচ্ছে,
আমি যদি প্রগতির সঙ্গে এগোতে না পারি, এটা আমার ব্যর্থতা, পাঠকের নয়। আমি আবার বলি, পাঠক যে কমেছে বলছি, এটা কিছু কমেছে। কেন কমেছে বলি, আমাদের যে এডুকেশন সিস্টেম, আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের সাহিত্যকে, আমাদের কবিতাকে পরীক্ষা পাশের মাধ্যম হিসেবে বিভিন্ন প্রশ্ন তুলে ধরা হয়েছে। আমাদের সাহিত্যকে আনন্দের বা আমাদের চিত্ত বিকাশের, আমাদের আনন্দ অন্বেষণের কোনো সাবজেক্ট তুলে ধরা হয়নি। এটা এখানে কিছু সীমাবদ্ধতা আছে। তারপরেও আমি বলবো যে এখানে বাস্তবসম্মত পদক্ষেপের প্রয়োজন। এই পদক্ষেপ কে নেবে? এই পদক্ষেপ নেওয়া উচিত আমাদের সাহিত্যের গার্ডিয়ান বাংলাদেশে বাংলা একাডেমির। বাংলা একাডেমির দায়িত্ব হচ্ছে পদক্ষেপ নেওয়া। এই যে আপনি অনলাইনের বইয়ের কথা বললেন, এই প্রসঙ্গে একটি কথা আপনাকে বলতে চাই, সেটা হলো প্রিন্টের বই পড়া এবং নেটে বই পড়া বিষয়টা কি আবেগগতভাবে এক? আসলে এটার এই প্রশ্নটা হচ্ছে দৃষ্টিভঙ্গির বিষয়। আমার কাছে পাঠকই, সে অনলাইনে পড়ুক অথবা প্রিন্টে পড়ুক, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে, আমি যখন অনলাইনে পড়ি, তো অনলাইনে আমাদের মোবাইলে অথবা বিভিন্ন মাধ্যমে কিছু সামাজিক অ্যাপ থাকে, যে অ্যাপগুলোতে নোটিফিকেশান আসে। ওই নোটিফিকেশানে আমি যখন পড়ি, তখন আমার পড়াটার একাগ্রতা নষ্ট হইতে পারে, সেক্ষেত্রে একটু সমস্যা হইতে পারে। কিন্তু আসলে আমি যদি জ্ঞান অন্বেষণের জন্য পড়ি, আমি যদি আনন্দ পাওয়ার জন্য পড়ি, আমার চিত্ত বিকাশের জন্য পড়ি, চাই সেটা অনলাইনে কিংবা প্রিন্ট লাইনে, আমার কাছে দুটোই সমান। আমরা ভুলে যাওয়া, বিশেষ করে ইতিহাস ভুলে যাওয়া এক জাতি। আপনি কি মনে করেন ইতিহাস নির্ভর বই কমে যাচ্ছে এবং ইতিহাস নির্ভর বই আমরা পড়ছি না বা পাঠক পড়ছে না? আপনি কি মনে করেন? না, আমি এটার সঙ্গে একমত না। আমরা ইতিহাস ভুলে যাওয়া জাতি নই। আমরা এখন নবাব সিরাজউদ্দৌলা নাটক দেখার জন্য, সিনেমা দেখার জন্য, এখনও যদি নবাব সিরাজউদ্দৌলা, এই যুগেও যদি কোনো সিনেমা হলে নবাব সিরাজউদ্দৌলা যদি প্রদর্শন করা হয়, আপনি দেখবেন উচ্চ পড়া দর্শক। অথবা আমরা এখনও মাওলানা আব্দুল হামিদ বাসানী বা আমাদের আব্দুল হামিদ খান বাসানী বলি, আমাদের শেরেবাংলা ফজলুল হক বা আব্দুল রশিদ তর্ক বাগেশ। একটি বিশেষ ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে, কিন্তু সার্বজনীনভাবে কিন্তু আমরা আরও যে ইতিহাস আমাদের মনে রাখা উচিত সেটা কিন্তু আমরা মনে রাখতে পারছি না। এই জন্য আমাদের কি করণীয় আসলে? এখন সার্বজনীন যে বিষয়টা, এটা তো ব্যাখ্যা আলাদা। আমাদের তো পাঠের যে অভ্যাস, সেটাই সার্বজনীন না। প্রথমত আমাদের পাঠাভ্যাসটাই সার্বজনীন না, কারণ আমাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পাঠচক্র নাই। আমাদের ঢাকা শহরে ওয়ার্ডে, প্রত্যেকটা ওয়ার্ডে বা প্রত্যেকটা মহল্লায় কিন্তু আমাদের পাঠচক্র নাই, পাঠচক্র হিসেবে গড়ে ওঠেনি। তো আগে আপনি পাঠচক্র গড়ে তুলুন, তারপর সার্বজনীন করবেন। আগে আমার সকলগুলো লেখা, আমার সাহিত্য সার্বজনীন কিনা, সার্বজনীন পাঠক আছে কিনা। ঠিক তেমনি ইতিহাসের যে বিষয়টা, ইতিহাস হচ্ছে আমরা প্রত্যেকেই আমরা শিকড়ের সন্ধান করি। বিশেষ করে আমাদের বাঙালি কিন্তু শিকড় সন্ধান করি। আপনি যদি বিয়ে শাদী বিষয়ে যান, তখনও আমার দাদারা জিজ্ঞাসা করে তোর বাপের নাম কি, তার দাদার নাম কি, তার দাদার নাম কি। এটা কিন্তু সার্বজনীন। লেখকরাও সামাজিক জীব। আপনি একজন লেখক, ভাষা বিজ্ঞানী। আপনি একজন লেখক হিসাবে সমাজে কি কি ভূমিকা রাখতে চান বা সমাজে কি অবদান রাখতে চান? আসলে লেখক তো সমাজবদ্ধ জীব। লেখক মানে তো মানুষ, লেখক তো মানুষের বাইরে না। আমরা লেখক তো অন্য কোনো প্রজাতি থেকে আসে না, অন্য কোনো গ্রহ থেকে আমরা আসি নাই। আমি মনে করি একজন লেখক হিসেবে আমাদের সমাজের উত্তরণে এবং উন্নত সমাজ গঠনের মানুষে, বিশেষ করে সভ্য সমাজ নির্মাণে এবং একটা প্রযুক্তি নির্ভর কাঙ্ক্ষিত সমাজ, যে সমাজটা আমরা চাই এবং যে উন্নত সমাজটা আমরা চাই, সমাজ নির্মাণে লেখকদের অবশ্যই ভূমিকা রাখা উচিত। কী ভূমিকা রাখবে তারা? আমাদের সাহিত্যে, আমাদের লেখায়, আমাদের কবিতায় ওই সমাজের কথা চিত্র ফুটে উঠবে। বিশেষ করে যখন কোনো পাঠক কোনো সাহিত্য পড়ে, কোনো উপন্যাস পড়ে, অথবা কোনো নাটক দেখে, অথবা কোনো সিনেমা দেখে, তখন সে নিজেকে ওই সিনেমার বা ওই নাটকের কেন্দ্রীয় চরিত্রের যে নায়ক বা নায়িকা চিন্তা করে। তাহলে আমরা যদি ওই চরিত্রটাকে ওভাবে ফুটিয়ে তুলি, একটা নৈতিক মানুষ হিসেবে ফুটিয়ে তুলতে পারি, বা আমাদের সামাজিক বাস্তবতার নিরিখে ফুটিয়ে তুলতে পারি যে সমাজটা আমরা চাই, আমরা যদি ওই সমাজটা আমাদের লেখায় ফুটিয়ে তুলতে পারি, অবশ্যই কাঙ্ক্ষিত সমাজ নির্মাণে লেখকরা ভূমিকা রাখতে পারে। আপনি জানেন বর্তমানে নেট দুনিয়া খুবই ব্যাপকভাবে আলোচিত। আগে একটি লেখা প্রকাশ করার জন্য আমরা সম্পাদকের দ্বারস্থ হতাম, প্রকাশকের দ্বারস্থ হতাম, এবং আমার লেখাটি মানসম্পন্ন কি না তবেই সেই লেখাটি প্রকাশিত হতো। কিন্তু বর্তমানে দেখছি কোনো বাস বিচার না করেই, সম্পাদকের ধার না ভেবেই, প্রকাশকের কাছে না গিয়েই একটি নেটের মাধ্যমে নিজের লেখা প্রকাশ করে ফেলি। এই নেটের মাধ্যমে লেখালেখি করে একজন লেখক কি লেখক হওয়া আদৌ সম্ভব?
এটা শুধু নেটের মাধ্যমে কেন, আমি বলবো যে আমাদের অনেক প্রকাশক আছেন, আমি দায়িত্ব নিয়েই বলছি এবং এটা আমার প্রতিবাদ, হুম হুম এই বক্তব্য থেকে আমার প্রতিবাদ, যে কিছু লেখক আছেন তারা ব্যবসায়ী, তারা ধান্দা খোঁজেন লেখার মান বিবেচনা না করেই শুধু অর্থের বিনিময়ের মাধ্যমে তারা কি করেন, নতুন লেখকের কোনো বা মানসম্মত বই নয় এগুলো প্রকাশ করেন। এটা অবশ্যই আমাদের সাহিত্যের জন্য এটা দুঃসংবাদ। কিন্তু আসলে আপনার বা আমার যদি লেখার মান না থাকে, পাঠক তো সেটা নেবে না ভাই। এটা আপনি অনলাইনে বলুন বা অফলাইনে বলুন বা যেই সেক্টরে বলুন না কেন, আপনি ফেসবুকে বলুন অথবা আপনি ব্লগে বলুন না কেন, যদি লেখা কোয়ালিটিফুল না হয় এই লেখা টিকবে না। আর লেখক হিসেবে স্টাবলিশ হওয়া অত সহজ না। এই যে কোয়ালিটি এবং টিকবে না বললেন, তাহলে একজন লেখকের লেখা সার্বজনীনভাবে কিভাবে প্রকাশ করা যেতে পারে বলে আপনি মনে করেন? যেমন আমরা যখন লিখি, আমি আমার কথাই বলবো, একটা লেখা কমপক্ষে কোনো কোনো সময় 20 বা 50 বারও আমরা রিভিশন দিই, দেখি, তারপরেও দেখি ঠিক হলো কিনা, প্রত্যেকটা শব্দ দেখি, প্রথম লাইনের সঙ্গে শেষ লাইনের আমার ধারাবাহিকতা ঠিক আছে কিনা সেটা দেখি। এখন যদি আমরা ফেসবুকে বা অনলাইনে লিখি, তা আপনি লিখলেন সঙ্গে সঙ্গে পোস্ট করে দিলেন, এটাতে সাময়িকভাবে হয়তো কিছু ভাব আপনি পেলেন, কিন্তু এটা কিন্তু লেখা না। আবার বলি, লেখাকে রিভাইজ দিতে হবে এবং আমি যে লেখক, আমি লেখক হইতে হলে আগে আমাকে পাঠক হইতে হবে। আমি সবসময় বলি যে মৌলিকতা এবং মানবিকতা, এই দুটো জিনিস থাকতে হবে। আর গবেষণা থাকতে হবে। প্রত্যেক লেখকই, সে গবেষক হোক বা না হোক, প্রত্যেক লেখকই গবেষণা না থাকলে সে লেখক হতে পারবে না। আপনি কথা সাহিত্যিক, কবি, নাট্যকার, ভাষাবিজ্ঞানী, তথাপি একজন শিক্ষক। আপনি কোন মাধ্যমে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে আপনি মনে করেন? নিশ্চয়ই কবি এবং কবিতা। তাহলে একটি কবিতা আজকে আমরা শুনব। আসলে আমার কবিতা যদি আপনাদেরকে শুনাতে চাই, আমি ক্ষুদ্র একটি কবিতা যদি আপনারা শুনেন, কবিতার শিরোনাম হচ্ছে বিচ্ছেদ বিষা বাতিল। নকশায় নয়, গুগল ম্যাপে মাপে দূরত্ব, সিসিটিভি, ওয়াইফাই, ডেটার ভিড়ে আস্থার গুরুত্ব। রোদ্দুরের ইনবক্সে পুষে যায় চুলের গন্ধ, ম্যাগের রিপ্লাই, বিচ্ছেদ অফিস তালাবন্ধ। অজুহাত বাড়া চলে মাসিক চুক্তিতে, অবিশ্বাস ডিলিট, বিশ্বাস ইনস্টল যুক্তিতে। বিচ্ছেদ বিচা বাতিল, নথিতে কালি টানা, এই দেশ এই মানচিত্র, একটাই ঠিকানা, একটাই ঠিকানা। কিভাবে বেড়ে উঠলেন? কেমন ছিল আপনার শিক্ষা জীবন? কেমন ছিল আপনার শৈশবকাল? আসলে আমার বেড়ে ওঠাটার কথা বলতেছেন তো, এটা আসলে সংগ্রাম, অনেক চড়াই উচ্চাই পেরিয়েই আমাকে বেড়ে উঠতে হয়েছে। আমার বাবা ছিলেন সমবায়ী, তিনি আন্তর্জাতিক সমবায় মুক্তি সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। তো সঙ্গত কারণে যখন আমাদের বাংলাদেশের সমবায় আন্দোলন তুঙ্গে, বিশেষ করে 80-র দশক এবং 90-র দশক, ওই সমবায় আন্দোলনে করতে গিয়ে আমার বাবা 3 বছর ছিলেন ফেরারি। আমাদের সমবায় কৃষকদের মুক্তির জন্য তিনি আন্দোলন করেছিলেন। তো তিনি 1984 সালে প্রেসিডেন্ট পদক পেয়েছিলেন, সর্বোচ্চ পদক সমবায় হিসাবে। কিন্তু তিনি আবার সমবায়ীদের জন্য আন্দোলন করতে গিয়ে ফেরারি হয়েছিলেন। তখন আমাদের জীবনটা ছিল, আমরা ঢাকা থেকে তখন গ্রামে যাই। আমার জন্ম কিন্তু সিংটলাতে, ঢাকাতে, পুরান ঢাকায়। কিন্তু আমি যখন গ্রামে যাই, গ্রামের কাদামাটি সুদামাটির সঙ্গে আমার যে সম্পর্কটা গড়ে ওঠে, এবং অনিবার্যভাবে একটা শহরের ছেলে যখন গ্রামে যায় তখন কিছু প্রতিবন্ধকতা তাকে ফেস করতে হয়, কিছু এই প্রতিবন্ধক ফেস করেছি। তবে এটা আমার জন্য একটা উত্তরণ ছিল, এই শুধুমাত্র গ্রামের কাদামাটি এবং সুদামাটি গায়ে মেখেই কিন্তু আমি কবি হয়েছি, অথবা আজকে লেখালেখি পর্যায়ে এসে বুঝতে পারছি। আমি মনে করি, বিশেষ করি গ্রামের এবং গ্রামীণ মানুষের চলাফেরা, গ্রামীণ মানুষের পরিবেশ এবং গ্রামীণ পরিবেশটাই কিন্তু আমাকে লেখক বানিয়েছে। এই যে লেখক বানিয়েছে বললেন, এখন আপনাকে যদি প্রশ্ন করি, কবি হওয়াটা কিংবা লেখক হওয়াটা একজন কবির জন্য কতটুকু সুখকর বলে আপনি মনে করেন? স্যাটিসফ্যাকশান, এটা হচ্ছে সন্তুষ্টির বিষয়। কেউ যদি কবি হতে পারে, কেউ যদি মনে করে আমি কবি, তার যদি স্যাটিসফ্যাকশান থাকে, সন্তুষ্ট থাকে, সুক্রিয়া থাকে, তাহলে সে সার্থক, সে সফল কাম। আপনার জীবনে ঘটে যাওয়া একটি সুখকর ঘটনা আমাদের সংক্ষেপে যদি বলেন। আসলে এই বিষয়টা হচ্ছে
সুখকর ঘটনা যদি বলেন, এই মুহূর্তে আমার মনে পড়ছে আমার প্রিয়তমার সঙ্গে আমি নিউ মার্কেটে গিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম যে আমার পকেট থেকে কিছু টাকা খসবে, কারণ আমাকে তাকে মার্কেটিং করে দিতে হবে। কিন্তু হয়েছে তার উল্টো। দেখি সে আমাকে ওই দিন, আমার মনে আছে, প্রায় 22,000 টাকা মার্কেটিং করে দিয়েছিল। তোর মধ্যে আমাদের অনেক মার্কেটিং হচ্ছে, পাঞ্জাবি বা আমার জামা কাপড় সে কিনে দিয়েছিল। এটা আমার জন্য, এটা আমি মনে করি যে আমার জন্য সুখকর মুহূর্ত। নিজেকে আবিষ্কার করা মানব মুক্তি। আপনি নিজেকে কোন অবস্থান থেকে আবিষ্কার করেন, অর্থাৎ আপনার জীবনের ব্যক্তি মানব মুক্তি কিভাবে আবিষ্কার করেন? আসলে আমি লেখালেখি করি, এর বাইরেও আমি একজন মানবাধিকার কর্মী। তো আমি সবসময় চিন্তা করি মানুষের জন্য, মানব মুক্তির জন্য। আর আমি প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেকে আবিষ্কার করি নতুন রূপে। এবং আমি মনে করি আপনি একজন মানবাধিকার কর্মী না, আপনি চেয়ারম্যান বোধহয় মানবাধিকার, আমি জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান। সেখান থেকে আপনার অনেক কিছু আবিষ্কার করার সুযোগ থাকে। কারণ প্রতিদিন তো মানুষের সঙ্গে আমার বসবাস থাকে। তবে আমি যেটা করি সেটা হচ্ছে মানুষের যে পজিটিভ দিকগুলো সেগুলো নিয়ে চেষ্টা করি, নতুন কোনো থিওরি যদি আবিষ্কার করতে পারি, নতুন কোনো তত্ত্ব যদি সমাজে আনতে পারি, ইন্ট্রোডিউস করতে পারি, জি জি। বা যদি আমি মানুষের মুক্তির জন্য নতুন কোনো কিছু আবিষ্কার করতে পারি, মানুষের মুক্তির জন্য নতুন কোনো একটা লাইনে যদি লিখতে পারি, আমি মনে করি সেখানে আমার সফলতা। অবশ্যই। তামিজি ভাই, সময় স্বল্পতায় আমাদের আলোচনার ইতি টানতে হবে। আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমিও আপনাদের প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট কবি ও ভাষাবিজ্ঞানী ডক্টর নজরুল ইসলাম তামিজির সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।